মর্নিং পিএম টু ক্লাস। আজকে ভৌত বিজ্ঞানের ক্লাসে আমরা পরমাণুর গঠন ও পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম থেকে কিছু কোশ্চেন আনসার আলোচনা করব। আমার প্রথম কোশ্চেনটা কি বলেছে, ইথানল ও জলের মিশ্রণকে সম্পূর্ণরূপে পৃথক করা হয় যে পদ্ধতিতে, সেটা কি হবে? আমার এখানে উত্তর বলে দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে তার সাথে। ইথানল ও জলের মিশ্রণ সেটা কি কি দ্বারা পৃথক করা হচ্ছে? আংশিক পাতন। আংশিক পাতন দ্বারা পৃথক করা হচ্ছে। কারণ কি, ইথানলের কি হচ্ছে, স্ফুটনাঙ্ক হচ্ছে 351.52 কেলভিন, আর জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 373.2 কেলভিন। তাহলে ইথানল কি হবে, আগে ফুটে বাষ্পীভূত হয়ে যাবে। তাহলে এই ব্যাখ্যাটা কি বলেছে, যে ইথানল ও জলের মিশ্রণ আংশিক পাতন দ্বারা পৃথক করা যেতে পারে। আংশিক পাতন পদ্ধতিতে বিভিন্ন তরল পদার্থের মিশ্রণকে আলাদা করতে ব্যবহৃত হয়। তরল পদার্থের বিভিন্ন স্ফুটনাঙ্ক থাকায় তারা কি করে, আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা যেতে পারে। তাহলে এখানে কি ব্যবহার করা হয়, পাতন ফ্লাক্স নামে পরিচিত যন্ত্রপাতি এই পদ্ধতিতে ব্যবহার করা হয়। তাহলে আমার একের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দুইটা কি বলেছে, যে ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় কার, পারদের, কেরোসিনের, গ্লিসারিন এবং জলের। তাহলে আমরা জানি যে ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় এখানে কি হবে, জলের। দুইয়ের ডি হবে কারেক্ট অ্যান্সার। এখানে আমার ব্যাখ্যাও দেওয়া আছে। ব্যাখ্যা কি দেওয়া আছে, সাধারণত কোনো তরলকে উত্তপ্ত করলে তার আয়তন বাড়ে আর ঘনত্ব কমে, কিন্তু জলের ক্ষেত্রে কি হচ্ছে, নির্দিষ্ট একটি উষ্ণতায় পাল্লার এই সাধারণ নিয়মে ব্যতিক্রম দেখা যায়। এক্ষেত্রে কি হয়, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে জলের আয়তন কি হয়, 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমতে থাকে, এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত আয়তন সর্বনিম্ন হয় এবং ঘনত্ব কি হয়, সর্বোচ্চ হয়। অর্থাৎ 0 থেকে যখন 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যাচ্ছে জলের উষ্ণতা যখন বাড়ছে, তখন কি হচ্ছে, আয়তনটা কমছে এবং কি হচ্ছে, ঘনত্বটা বাড়ছে। এরপর উষ্ণতা আরো বৃদ্ধি করলে কি হয়, অন্যান্য তরলের মতোই জলের আয়তন বাড়ে, ঘনত্ব কমে। তাহলে সুতরাং 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ব্যবধান পর্যন্ত জলের আয়তন প্রসারণ অন্যান্য তরলের থেকে ভিন্ন ও ঋণাত্মক। তাহলে একেই বলা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তিনটা কি বলেছে, যে তীব্রভাবে উত্তপ্ত একটি ঝামা পাথরের উপরে, ঝামা পাথরের উপরে কি করছে, সেটা ফোঁটা ফোঁটা করে H NO3 ফেললে কি উৎপন্ন হয়। তাহলে এটা জানতে গেলে আমাকে একটু সমীকরণ জানতে হবে। সমীকরণটা লিখবো আমরা এখানে, HNO3 থেকে কি উৎপন্ন হচ্ছে, আমার NO2 উৎপন্ন হচ্ছে, প্লাস O2 উৎপন্ন হচ্ছে, প্লাস H2O উৎপন্ন হচ্ছে। এটা যদি তাহলে আমি সমীকরণের সমতা বিধান করি, এটা কত পাবো, 4, এটাও পাবো 4, এটা পাবো কত, এটা কিছু দিতে হবে না আমার, এটা এখানে পাবো 2। NO2 হবে গ্যাস, এটাও হবে গ্যাস। তাহলে আমার এই H NO থেকে যখন ঝামা পাথর উপরে ফেলা হচ্ছে ফোঁটা ফোঁটা করে, তখন কি উৎপন্ন হচ্ছে, NO2 উৎপন্ন হচ্ছে, O2 উৎপন্ন হচ্ছে এবং H2O, এই তিনটেই উৎপন্ন হচ্ছে। তাহলে আমার এখানে 4-এর ডি হবে কারেক্ট অ্যান্সার। আয়ন মুক্ত জলের পিএইচ মাত্রা কত? আয়ন মুক্ত জলের পিএইচ মাত্রা কত হবে, 7। প্রসম হবে। পাঁচেরটা বলেছে যে একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে যদি আরো বেশি পরিমাণ দ্রাবক দ্রবীভূত করা যায়। তাহলে দ্রবণটা বলছে, ধরি একটা জল, এই জলটা হচ্ছে দ্রবণ, আর তার মধ্যে চিনি মেশানো হচ্ছে, তাহলে চিনিটা হচ্ছে দ্রাবক। তাহলে একটা জলে কিছু চিনি মেশানো আছে, এখানে যে ঘটনাটা বলেছে, তার মধ্যে যদি আরো চিনি দিই, তাতে যদি যেই অতিরিক্ত চিনিটা দিলাম সেটা যদি মিশে যায়, তখন সেটাকে আমরা কি বলবো, অসম্পৃক্ত দ্রবণ। আর যদি ওই চিনিটা দেওয়ার পরও ওই চিনিটা না মেশে, তাহলে যে দ্রবণটা ছিল, মানে না মেশে অর্থাৎ গুলে যায়, চিনিটা না গুলে, তাহলে যে দ্রবণটা ছিল, তাহলে সেটা কি হবে, সম্পৃক্ত দ্রবণ। তাহলে এক্ষেত্রে কি বলেছে, যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে যদি আরো বেশি পরিমাণ দ্রাবক দ্রবীভূত করা যায়, তাহলে ওই সময় দ্রবণটাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ। তরল বায়ুর দুটি অন্যতম প্রধান উপাদান কি কি, এটা কি হবে, O2 এবং N2 হবে প্রধান উপাদান। একটি জৈব যৌগ যা জলে দ্রবীভূত হয়, সেটা কি, বেনজিন, অ্যালকোহল, মোমো, কার্বন টেট্রাক্লোরাইড। এটা কি হবে, অ্যালকোহল, অ্যালকোহল জলে দ্রবীভূত হয়। খাবার সোডা বা সোডিয়াম বাইকার্বনেট, এটা কি, এটা হচ্ছে NaHCO3। এটা কি কি ধরনের লবণ, এটা হচ্ছে অ্যাসিডিক লবণ, অ্যাসিড লবণ। মিথাইল অরেঞ্জের আম্লিক মাধ্যমে বর্ণ কিরূপ? মিথাইল অরেঞ্জ আমরা কি জানি, মিথাইল অরেঞ্জ হচ্ছে একটা, যদি এর নিউট্রাল যে এর বর্ণটা যেটা, সেটা হচ্ছে অরেঞ্জ কালারের। এখন যদি এটা অ্যাসিডে দেওয়া হয় কি হবে, অ্যাসিডে দিলে এর বর্ণ হয়ে যাবে লাল, আর ক্ষারকীয় মাধ্যমে দিলে কি হবে, এর বর্ণ, ক্ষারকীয় মাধ্যমে এর বর্ণ হবে হলুদ। তাহলে মিথাইল অরেঞ্জের আম্লিক মাধ্যমে বর্ণ কিরূপ, লাল হবে আম্লিক মাধ্যমে বর্ণ। একটি ক্ষারকীয় দ্রবণের পিএইচ কত? তাহলে একটা ক্ষারকীয় দ্রবণ আমরা কি জানি, আমরা যদি এখানে পিএইচ স্কেলটা দেখি, এটা যদি পিএইচ স্কেলটা হয়, এটা হচ্ছে 7, এটা হচ্ছে প্রশম, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে এখানে 14 পর্যন্ত থাকছে, এখানে থাকছে কত, 6,
5 4 3 2 1 0, এটা হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে অ্যাসিড নির্দেশক, এই দিকটা অ্যাসিড নির্দেশ করবে, এই দিকটা কি করবে, নির্দেশ করবে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি একটি ক্ষারকীয় দ্রবণের পিএইচ এর মাত্রা, এটা কত আছে 5.4, এটা আমার এইদিকে পড়ছে। 6.2 এটাও পড়ছে এইদিকে। 7 পড়ছে এটা প্রথমটা। তাহলে এটা আছে 9.2, তাহলে ক্ষারকীয় মাত্রা নির্দেশ করলে 9.2 হবে আমার কারেক্ট অ্যান্সার। তাহলে আমার 10-এর ডি হলো কারেক্ট অ্যান্সার।